আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে পাল্প। তো পাল্প একটা টুথের সবচেয়ে মোস্ট ভাইটাল একটা স্ট্রাকচার। এটাকে অনেক সময় ভাইটাল টিস্যু বলা হয়। কি বলা হয়? ভাইটাল টিস্যু। তা এটাকে কেন ভাইটাল টিস্যু বলা হয়? এটাকে ভাইটাল টিস্যু বলার এই মেইন কারণটা হচ্ছে এই টিস্যুর উপর, এই যে সফট টিস্যু, সেই সফট টিস্যুর উপর টুথের ভাইটালিটি নির্ভর করে। এখন টুথের ভাইটালিটি মানে কি? টুথের ভাইটালিটি মানে হচ্ছে, সাপোজ ধরো আমরা ২ টা টাইপের টুথ কল্পনা করতে পারি। একটা হচ্ছে ভাইটাল টুথ, আরেকটা হচ্ছে নন ভাইটাল টুথ। ক্লিয়ার? আচ্ছা। তো কখন তুমি ভাইটাল টুথ বলবা আর কখন তুমি নন ভাইটাল টুথ বলবা। ধরো একটা সিনারি তুমি একটু কল্পনা করো। দেখো, প্রথমত সাপোজ ধরো এই যে পাল্পটা কোথায় থাকে? একদম সেন্ট্রালি প্লেস থাকে না? একটা টুথের কোথায় থাকে? একদম সেন্ট্রালি প্লেস থাকে এবং এটা একটা সফট স্ট্রাকচার। তো যেকোনো সফট স্ট্রাকচারকে অবশ্যই বাইরের যেকোনো ধরনের স্টিমুলাস বা যেকোনো ধরনের মেকানিক্যাল ট্রমা থেকে, ইনজুরি থেকে প্রোটেকশনের জন্য এর চারিদিকে কি লাগবে? প্রোটেকশন লাগবে না? সেজন্য পাল্পের চারিদিকে কি থাকে? ডেন্টিন থাকে এবং ক্রাউন পোর্শনে ডেন্টিনের উপরে কি থাকে? এনামেল থাকে এবং রুট পোর্শনে ডেন্টিনের উপর কি থাকবে? সিমেন্টাম থাকবে। এই তো গেল প্রোটেকশনের কথা। তাহলে পাল্প একদম সেন্ট্রালি সফট একটা টিস্যু প্লেসড, সফট টিস্যু এবং যেটা কিনা খুব হাইলি প্রোটেক্টেড অবস্থায় থাকে। ধরো কোনো কারণে এখানে ধরো ক্যারিস হইলো। তো ক্যারিসটা একটা সময় এক্সটেন্ড করে করে কোথায় চলে আসবে? ডেন্টিনে চলে আসবে এবং ডেন্টিন থেকে ডেন্টিনকে ক্ষয় করতে করতে একটা সময় কোথায় চলে আসবে? পাল্পে চলে আসবে। তো পাল্পে যখন ক্যারিসটা চলে আসলো, তার মানে কি ক্যারিসের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু এই পাল্প বরাবর চলে আসছে, এই সফট টিস্যুর এখানে চলে আসছে। তখন কিন্তু এই সফট টিস্যুটাও কী হবে? ইনফ্ল্যামড হবে। তখন এই সফট টিস্যুটা কী হবে? ইনফ্ল্যামড হয়ে যাবে। অর্থাৎ সফট টিস্যুর ইনফ্লামেশনকে আমরা কী নামে ডাকি? পাল্প। ধরি যে পাল্প, আর সাথে আমরা ইনফ্লামেশন, যে কোনো ইনফ্লামেশনের পিছনে আমরা কী লাগাই? আইটিস লাগাই, তাই না? সে তার মানে কি এখানে কী হবে? পাল্পাইটিস হয়ে যাবে, পাল্পাইটিস। দেখো, পাল্প ইনফেক্টেড হয়ে গেছে, পাল্পের ইনফ্লামেশন হয়ে গেছে। আলটিমেটলি ইনফ্লামেশন বা ইনফেকশনটা যদি আমরা রিজলভ না করতে পারি যথাসময়ে, তাহলে কি হবে? ভেতরে পাল্পটা মরে যাবে। এখন আমরা যে কোনো সেল ডেথকে আমরা ২ টা ভাগে ভাগ করছিলাম। মনে আছে কিনা? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস আর একটা হচ্ছে নেক্রোসিস, তাই না? আচ্ছা। তো ব্লাড সাপ্লাইয়ের অভাবে বা কোনো ধরনের ইনফ্ল্যামেটরি কোনো এজেন্ট দ্বারা বা কোনো একটা নক্সিয়াস স্টিমুলি দ্বারা যখন কোনো একটা সেলের ডেথ হয়, তখন আমরা সাধারণভাবে তাকে আমরা নেক্রোসিস বলি, তাই না? তাহলে আমরা এই যে এখানে ইনফ্লামেশনের ফলে এই যে টুথের যে ভেতরে থাকা সফট টিস্যু, যেটাকে আমরা পাল্প বলতেছি, সেই পাল্পটা কি হয়ে যাবে? নেক্রোজড হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে পাল্প নেক্রোজড হয়ে যাওয়া মানে কি? পাল্পের যে মেইন কাজগুলা কি? পাল্পের মেইন কাজটা হচ্ছে ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই, লিম্ফেটিক সাপ্লাই ইত্যাদি এইসব কিছু সাপ্লাই দেওয়া, সহজ কথা। তো এইগুলো আর আগের মতো ফাংশনটা থাকবে না। কোনো ধরনের ব্লাড সাপ্লাইও দিবে না, কোনো ধরনের নার্ভ সাপ্লাইও দিবে না। তাহলে ওই টুথের কোনো ব্লাড সাপ্লাই না থাকা মানে কি? না থাকা মানে কি? ওইখানে কোনো ধরনের নিউট্রিশন বা এই ব্লাড সাপ্লাই থেকে কোনো ধরনের নিউট্রিশন সাপ্লাই হচ্ছে না। পাশাপাশি নার্ভ সাপ্লাইও থাকবে না। তার মানে কি ওই টুথটা একদম সেন্সলেস। কোনো ধরনের সেনসিটিভিটি শো করবে না। সহজ কথা, একদম যেটাকে বলা হয় মরা টিথ। তো মরা টিথকে আমরা কি নামে রাখি? নন ভাইটাল টিথ বলি। এবার বুঝছো? তার নন ভাইটাল টিথ কোনটা? নন ভাইটাল টিথ হচ্ছে যে টিথের ভেতরে নেক্রোজড পাল্প আছে। অর্থাৎ যে টিথের পাল্পটা কি হয়ে গেছে? মরে গেছে। বিভিন্ন কারণে মরতে পারে। ধরো আমরা একটু আগে ইনফ্লামেশন বা ইনফেকশনের কারণ হিসেবে বললাম। ইনফেকশন বা ইনফ্লামেশনের কারণে যে মরে সেটার জন্য না। আরও অনেক কিছু আছে। বিভিন্ন ধরনের ট্রমা, বিভিন্ন ধরনের স্টিমুলাই, নক্সিয়াস, এগুলোর ফলেও কিন্তু পাল্প টিস্যু ডেড হইতে পারে। সহজ কথা, মৃত পাল্প টিস্যু যুক্ত মৃত পাল্প টিস্যু যুক্ত টিথকে আমরা নন ভাইটাল টিথ বলি। আর যদি হেলদি থাকে, পাল্প টিস্যুর মধ্যে পর্যাপ্ত ব্লাড সাপ্লাই থাকে, নার্ভ সাপ্লাই থাকে, তাহলে সেই হেলদি পাল্প টিস্যু যুক্ত টিথকে আমরা কি নামে ডাকবো? ভাইটাল টুথ নামে ডাকবো। ক্লিয়ার? তাহলে সহজ কথা, টুথ ভাইটাল না নন ভাইটাল, এই পুরো বিষয়টা নির্ভর করতেছে এর ভেতরে থাকা পাল্পের ওপর। সেই জন্য এই পার্টটাকে আমরা মোস্ট ভাইটাল টিস্যু বলতে পারি। ক্লিয়ার? আরেকটা বড় কারণ হচ্ছে এই টুথের সেন্সেশন, টুথের ব্লাড সাপ্লাই সব কিছুই নিয়ন্ত্রিত হয় এর ভেতরে থাকা পাল্পের মাধ্যমে। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এবার চলে আসো, পাল্পটা কিভাবে ডেভেলপমেন্ট হয়। আমরা টুথ ডেভেলপমেন্ট সম্পর্কে একদম বিস্তারিত পড়াইছি। তখন তোমরা হয়তোবা এই যে স্ট্রাকচারটা খুব ইনভেরিয়েবলি দেখছো, তাই না? এই স্ট্রাকচারে তুমি প্রত্যেকটা পার্টসের নামও তোমরা জানো। বাট তোমাকে আমি বিশেষভাবে এই জায়গাটা একটু লক্ষ্য করতে বলবো। এটাকে বলা হয় ডেন্টাল প্যাপিলা। তোমরা জানো এটা, ঠিক আছে? এই ডেন্টাল প্যাপিলা, এই সেলগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট পাল্প ফর্মেশনের জন্য। কিভাবে ভাইয়া? এই যে এর ইমিডিয়েটলি উপরে এখানে কি থাকে? এখানে ইনার এনামেল এপিথিলিয়ামটা থাকে না? এই ইনার এনামেল এপিথিলিয়ামটা পরবর্তীতে কি হয়? অ্যামিলোব্লাস্ট ফর্মেশন করে। অ্যামিলোব্লাস্টের সিগন্যাল পাওয়ার ফলে এই যে ডেন্টাল প্যাপিলার মধ্যে কিছু সেল
কোনগুলা সেল? যেগুলা এই অ্যানাবেল অর্গানের একদম সংলগ্ন অবস্থায় আছে, যেই জায়গায় আমি মার্ক করে দিতেছি এখন। এসব জায়গায় ডেন্টাল প্যাপিলা সেলগুলা অডন্টোব্লাস্টে কনভার্ট হয়। তার মানে এখানে অডন্টোব্লাস্ট পাবা। এই অডন্টোব্লাস্টগুলো পরবর্তীতে ডেন্টিন ফর্মেশন করবে। তাহলে বুঝছো শুরুর দিকে আমরা কি পাইছিলাম? ইনার এনামেল এপিথেলিয়ামটা কি হয়ে গেছিলো? এলংগেটেড হয়ে গেছিলো এবং অ্যামিলোব্লাস্ট ফর্মেশন করছে। পরবর্তীতে আবার কি হয়ে গেছে? ডেন্টাল প্যাপিলার কিছু কিছু সেল অডন্টোব্লাস্ট ফর্মেশন করছে। এই যে অ্যামিলোব্লাস্ট, এই যে অডন্টোব্লাস্ট, অ্যামিলোব্লাস্ট থেকে এনামেল ফর্মেশন হবে, অডন্টোব্লাস্ট থেকে ডেন্টিন ফর্মেশন হবে। এই যে এনামেল ডেন্টিনটা ফর্মেশন হওয়ার পর এর ভেতরে, অর্থাৎ ডেন্টিনের ভেতরে একদম কোর জায়গায় যে পাল্পটা থাকে, সেই পাল্পটা তৈরি হয় মূলত এই ডেন্টাল প্যাপিলা থেকে। ক্লিয়ার? আমরা যদি পাশের চিত্রে একটু দেখি তাহলে আরো ভালো মতো তুমি বুঝতে পারবা। দেখো, আমরা একদম শুরু থেকে বিগিনিং, মনে আছে কিনা আমরা টুথ ডেভেলপমেন্ট যখন পড়ছিলাম, তখন ওরাল এপিথেলিয়াম এখানে একটা সুন্দর, এখানে একটা এনামেল অর্গান পরবর্তীতে তৈরি হচ্ছে, তাই না? প্রথমত বার্ড স্টেজ থাকে, পরে ক্যাপ স্টেজ, পরে বেল স্টেজ, অ্যাডভান্স বেল স্টেজ, আর্লি বেল স্টেজ। শুরুতে আর্লি বেল স্টেজ, পরে অ্যাডভান্স বেল স্টেজ, আমরা এগুলো জানি। তো এখানে এই পোর্শনটা বা এই পোর্শনটা, এগুলোকে আমরা কি নামে রাখবো? এগুলাকে ডেন্টাল প্যাপিলার সেল নাম রাখবো। এই ডেন্টাল প্যাপিলার সেলটাই পরবর্তীতে দেখছো এখানে সুন্দর মতো পাল্পে কনভার্ট হয়ে গেছে। কিসে কনভার্ট হয়ে গেছে? পাল্পে কনভার্ট হয়ে গেছে। ওকে, তাহলে এই পাল্পটাই পরবর্তীতে আমরা টুতে ভাইটাল টিস্যু বা পাল্প হিসেবে পাই। তাহলে সহজ কথা, এই পিকচার দেখে তুমি একদম ভালো মতো বুঝতে পারতেছো যে ডেন্টাল প্যাপিলাটাই একটা সময় কি ফর্মেশন করে? পাল্প ফর্মেশন করে। সিম্পল, ক্লিয়ার? তাহলে অরিজিন অফ পাল্পটা কোথায় থেকে অরিজিন হয়? ডেন্টাল প্যাপিলা থেকে। ওকে, ডান। এবার চলে আসি পাল্পের একটা স্ট্রাকচারে। পাল্পের মানে ক্যাভিটি, অর্থাৎ পাল্প কয়টা টাইপের। পাল্পটা কয়টা টাইপের সেটা আমরা পরে আসি। সেটা হচ্ছে এই একটা টুথের আমরা মোটা দাগে দুইটা পোর্শনে ভাগ করতে পারবো। একটা হচ্ছে ক্রাউন পোর্শন আর হচ্ছে রুট পোর্শন। ক্লিয়ার? তো রুট পোর্শনে যে পাল্পের যে অংশটা থাকবে ক্যানেল আকারে, ক্লিয়ার? ক্যানেল আকারে যে পাল্পটা থাকবে তাকে আমরা রেডিকিউলার পাল্প বলবো। আর্তে রুট, আর্তে রেডিকুলার। ক্লিয়ার? সহজ কথায় যেখানে রেডিকুলার কথাটা পাবা সেটা হচ্ছে রুট বুঝাবে। সিম্পল টুথের ক্ষেত্রে। আচ্ছা, এরপর চলে আসি করোনাল। সিতে ক্রাউন, অর্থাৎ এই ক্রাউন পোর্শনে যে পাল্পটা থাকবে সেটাকে আমরা কি নামে রাখবো? সেটাকে আমরা করোনাল পাল্প নামে রাখবো। সহজ কথা। তাহলে একটা টুথের ক্রাউন পোর্শনে যে পাল্প থাকে, পাল্পের যে পোর্শনটা থাকে তাকে করোনাল পাল্প, আর যেটা রুট পোর্শনে থাকে ক্যানেল আকারে তাকে রেডিকুলার পাল্প বলা হয়। শেষ। এখন এই করোনাল পাল্পকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে পাল্প চেম্বার। দিস ইজ ওয়ান কাইন্ড অফ চেম্বার। কিন্তু তুমি রেডিকুলার পোর্শনটাকে তুমি কখনোই চেম্বার বলতে পারবে না। এটাকে একটা ওয়ান কাইন্ড অফ ক্যানেল টাইপ স্ট্রাকচার, তাই না? এটা ওয়ান কাইন্ড অফ ক্যানেল টাইপ স্ট্রাকচার। আচ্ছা, তাহলে রেডিকুলার পাল্পটিকে তুমি ক্যানেল বলবা, আর ক্রাউনের যে পোর্শনটু সেটাকে আমরা কি নামে রাখবো? চেম্বার নামে রাখবো। চেম্বার। ওকে, ডান। এখন চলে আসি এই যে করোনাল পাল্প, যেটাকে আমরা পাল্প চেম্বার নামে সম্বোধন করছি, সেটার কিছু কিছু পার্ট সম্পর্কে একটু জানবো। দেখো, এখানে এই যে পাল্প চেম্বারটা দেওয়া আছে, ভালো কথা। তো এই পুরো পাল্প চেম্বারটাকে তুমি একটা রুমের সাথে একটু কল্পনা করো। ধরো একটা কক্ষ, সে কক্ষের উপরে কি থাকবে? একটা ফ্লোর, উপরে একটা রুফ থাকবে না? ছাদ থাকবে না? দিস ইজ ছাদ। এটা কি? এটা হচ্ছে ছাদ, দ্য রুফ অফ দ্য পাল্প চেম্বার। ক্লিয়ার? তার রুফের একদম অপোজিটে এখানে কি থাকবে? ফ্লোর থাকবে না? দিস ইজ দ্য ফ্লোর অফ দ্য পাল্প চেম্বার। ওকে, তাহলে আমরা পাল্প চেম্বার একটা কক্ষ, এই পাল্পের ভেতরে যে কক্ষটা, সেই কক্ষের রুফও বুঝে ফেললাম, ফ্লোরও বুঝে ফেললাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা সাধারণত জানি যে রুফটা আমাদের ঘরবাড়ির রুফটা কি হয়? একদম স্ট্রেট। ছাদটা কি হয়? স্ট্রেট হয়। বাট এটার ছাদটা না একটু ব্যতিক্রম। এটার ছাদটা এরকম থাকে, এরকম। ঠিক আছে? এরকম থাকে। ফলে কি হয়েছে? এই জায়গায় একটা শিং, এই জায়গায় একটা শিং, শিংয়ের মতো তৈরি হয়েছে। এই জায়গায় একটা শিং, এই জায়গায় একটা শিং। এই যে দুইটা শিং, এগুলাকে বলা হয় পাল্প হর্ন। কি নামে ডাকা হয়? পাল্প হর্ন। ক্লিয়ার? ওকে, ডান, শেষ। আর আরেকটা জিনিস আমরা পড়বো, আর ভেতরের যে এরিয়া, এটা তো পাল্প চেম্বার বা কক্ষই বলবো আমরা, স্বাভাবিক। আর অরিফিস মানে কি? অরিফিস মানে হচ্ছে, তুমি চিন্তা করতে পারো, সাপোজ ধরো এটা একটা কক্ষ আছে, এটা একটা রুম আছে, এই রুম থেকে একটা টানেল গেছে। ঠিক আছে? এটা একটা কি টানেল গেছে? কর্ণফুলী টানেল। সাপোজ এটা কি কর্ণফুলী টানেল। তো এই রুম থেকে কর্ণফুলী টানেলে প্রবেশ করার জন্য একটাই রাস্তা। এই রাস্তাকে আমরা কি নামে ডাকতেছি? অরিফিস ডাকতেছি। দিস ইজ এই একটা অরিফিস। সেই অরিফিসটা কি করতেছে? এই যে পাল্প চেম্বার থেকে কর্ণফুলী টানেলের দিকে নিয়ে আসতেছে, মানে রুট ক্যানেলের দিকে নিয়ে আসতেছে। ক্লিয়ার? ওকে, ডান। এবার চলে আসো আমরা রেডিকুলার পাল্পের দিকে। রেডিকুলার পাল্পের স্ট্রাকচারটা খুবই সিম্পল। টোটালি একটা ক্যানেল টাইপ স্ট্রাকচার, বাট এখানে কিছু ল্যাটারাল কিছু ক্যানেল পাওয়া যায়, যেগুলোকে আমরা অ্যাক্সেসরি পাল্প ক্যানেলও বলতে পারি। ক্লিয়ার? ওকে, ডান। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো। দেখো, এই যে পাল্পটা একদম এপিক্যালি এই জায়গায় একটা ফোরামেন থাকে।
এটাকে আমরা এপিক্যাল ফোরামেন বলি, যেটা তোমরা অলরেডি হয়তো সবাই জানো, তাই না? এপিক্যাল ফোরামেন। অর্থাৎ এই এপিক্যাল ফোরামেন পথে বিভিন্ন ধরনের ব্লাড ভেসেলস, বিভিন্ন ধরনের নার্ভ ভেসেলস, বিভিন্ন ধরনের লিম্ফেটিক ভেসেলস প্রবেশ করে। প্রবেশ করে কোথায় যায়? পাল্পের ভেতরে ইনারভেটেড করতে থাকে। ক্লিয়ার? পাল্পের ভিতরে ছড়ায় ছিটে থাকে, সহজ কথা। তাহলে আমরা করোনাল পাল্প এবং পাল্প চেম্বার সম্পর্কে একদম বিস্তারিত জানছি। আমরা করোনাল পাল্প সম্পর্কে এটুকু বুঝলাম যে এটাকে আমরা পাল্প চেম্বার বলতে পারি, যেহেতু ক্রাউন পোর্শনে আছে এবং এটার একটা ছাদ আছে, এটা একটা ফ্লোর আছে। ছাদের এখানে দুই প্রান্তে দুইটা শিং আছে, যেটাকে পাল্প হর্ন বলা হয়। এবং এই যে পাল্প চেম্বার থেকে রুট ক্যানেলের মধ্যে, অর্থাৎ রেডিকুলার পাল্পের মধ্যে ঢোকার জন্য একটা অরিফিস বা প্রবেশদ্বার আছে। শেষ? ওকে। তাহলে আমরা চলে আসি এবারে রেডিকুলার পাল্প, যেটাকে রুট ক্যানেল বলা হয়, সেটাও তোমরা অলরেডি জানো। এই যে অ্যাক্সেসরি ক্যানেল থাকে, ল্যাটারাল অ্যাক্সেসরি ক্যানেল। আচ্ছা, এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, যেটা জন্য আমাদের অপেক্ষা, সেটা হচ্ছে জোন অফ দ্য পাল্প। এখন পাল্পের অনেকগুলো জোন আছে ভাই, এগুলো আমরা এখন ওয়ান বাই ওয়ান বর্ণনা করব, বুঝবো। তো শুরু করি। সেটা হচ্ছে একটা পাল্প, সাপোজ ধরো আমরা এই টুথের কথা একটু চিন্তা করি। দেখো, এই টুথের কথা একটু চিন্তা করি। তো এখানে এই পুরাটা কি? এই পুরোটা হচ্ছে পাল্প, তাই তো? পুরোটা কি? পাল্প। পুরোটা মার্ক করে দিছে পাল্প। ওকে, ডান। তো এই পাল্পের মধ্যে স্ট্রাকচারটা কীরকম থাকে আমরা যদি একটু দেখাই, সেটা হচ্ছে পাশ দিয়ে একটু আঁকি। সেটা হচ্ছে এই জায়গায় একটু ইয়ে করতেছি, ওয়েট। ওকে, এবার দেখো, এই জায়গায় অডন্টোপ্লাস্ট থাকে। কি থাকে ভাইয়া? অডন্টোপ্লাস্ট। আমরা যদি এখান থেকে আলাদাভাবে একটু আঁকি, সাপোজ ধরো আমরা এখান থেকে আরেকটা আলাদাভাবে আঁকি। সাপোজ ধরো একটা টিথ, এটা একটা টিথ। তো শুরুর দিকে আমরা ক্রাউন পোর্শনটাই শুধু দেখাবো। এটা হচ্ছে অ্যানামেলের পোর্শনটা, আর এর ভেতরে কি ডেন্টিনের যে পোর্শনটা। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে পাল্প, ভেতরটা কি পাল্প। ওকে, দিস ইজ ডেন্টিন, দিস ইজ অ্যানামেল। এবার আমরা এই পাল্পের এই পোর্শনগুলি একটু দেখবো। দেখো, এখানে থাকে হচ্ছে তোমার অডন্টোপ্লাস্টের শুধুমাত্র সেল বডি। কি বললাম? সেল বডি, একদম পেরিফেরিতে। এই পাল্পের একদম পেরিফেরিতে, পাল্পের বলতে পারো যে পাল্পের লাইনিং, চারিদিকে পাল্পের লাইনিংটাই থাকে হচ্ছে অডন্টোপ্লাস্টের সেল বডি দ্বারা। অডন্টোপ্লাস্টের সেল বডি দ্বারা কয়টা লেয়ার থাকবে ভাই? একটা লেয়ার। কয়টা লেয়ার? ইউনিলেয়ার, একটা লেয়ার। একটা লেয়ারের অডন্টোপ্লাস্টের সেল বডির একটা লেয়ার থাকবে, সহজ কথা। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে সেল বডি। কিসের সেল বডি? অডন্টোপ্লাস্ট। এখন তোমরা এইটুকু জানো যে অল অ্যাবাউট অডন্টোপ্লাস্ট নামক লেকচার আমরা ডেডিকেটেডভাবে একটা নিচ্ছি, তাই না? তো এখানে অডন্টোপ্লাস্টের একদম এ টু জেড সব কিছু আলোচনা করেছে। অডন্টোপ্লাস্ট কী করে, এটার স্ট্রাকচারটা কি, কই থেকে আসে, সব কিছু। তো এই অডন্টোপ্লাস্টের তোমরা এইটুকু জানো যে একটা অডন্টোপ্লাস্টিক প্রসেস আছে কি না? এগুলো কি আছে? অডন্টোপ্লাস্টিক প্রসেস আছে। আমি সবগুলো রাখলাম না, অনেক বেশি টাইম লাগবে সেই জন্যই। আচ্ছা, ধরো এই কয়েকটি রাখলাম। তো অডন্টোপ্লাস্টিক প্রসেসগুলো কোথায় আছে বলো তো? এটা পাল্পের ভেতরে আছে? কখনোই না। এটা আছে ডেন্টিনের ডেন্টিন লেয়ারে। কোন লেয়ারে? ডেন্টিনাল লেয়ারে। ওকে, তাহলে ডেন্টিনাল লেয়ারে এক্সটেন্ড কি করতেছে? ডেন্টিনাল লেয়ারে কোনটা এক্সটেন্ড করতেছে? অডন্টোপ্লাস্টিক প্রসেস। ওকে, তো এই প্রসেসটাকে চারিদিকে ঘিরে একটা টিউবুলস থাকে, তাই না? এগুলো টিউবুলস থাকে, এগুলো টিউবুলস, একটা টিউবুলস। সহজ কথা, এই প্রসেসটাকে প্রোটেকশনের মতো অনেকটা এরকম যে একটা একটা স্ট্রাকচার আছে, চারিদিকে তুমি একটা পাইপের মতো স্ট্রাকচার দিয়ে প্রোটেক্টেড করে রাখলা। তো অনেকটা এরকম টাইপের। তো পুরোটাকে ঘিরে একটা টিউবুলস থাকে, টিউবুলস। তো যেহেতু ডেন্টিনে অবস্থিত, সেই জন্য এটাকে কি বলা হয়? ডেন্টিনাল টিউবুলস। খুবই ইম্পর্টেন্ট, ডেন্টিনাল টিউবুলস খুবই ইম্পর্টেন্ট এটা। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এর ভেতরে কি থাকে? ডেন্টিনাল ফ্লুইড থাকে, তুমি জানোই অলরেডি। আচ্ছা, তোর মধ্যে কথা আমরা কি বুঝলাম? যে একটা অডন্টোপ্লাস্ট থাকে, অডন্টোপ্লাস্টের সেল বডিগুলো থাকে হচ্ছে পাল্পের একদম পেরিফেরিতে, লাইনিং বরাবর। আর অডন্টোপ্লাস্টিক প্রসেসটা থাকবে হচ্ছে ডেন্টিনে। সিম্পল। ওকে, এরপরে চলে আসি আমরা আরেকটা স্ট্রাকচারে। সেটা হচ্ছে এর পরবর্তী যে স্ট্রাকচারটা, অডন্টোপ্লাস্টের ঠিক নিচে কিছুই থাকে না, সত্যি কিছুই থাকে না। কিছু নার্ভের প্লেক্সাস থাকে। নার্ভের প্লেক্সাস মানে কি? নার্ভের প্লেক্সাস মানে হচ্ছে নেটওয়ার্ক, জালিকা 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 জালিকা। আর কিছু থাকে না, কোনো ধরনের সেল থাকে না, সিম্পলি কোনো ধরনের সেল থাকবে না। এর পরের লেয়ারে এরপর লাগে বহুত টাইপের সেল থাকবে, বিভিন্ন বিভিন্ন সেল থাকবে। মেনলি যদি কন্টেন্ট হিসেবে তোমাকে একটু জিজ্ঞেস করা হয়, মেনলি তুমি দুইটা সেলের কথা বলবে। একটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট, আর একটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেলস। আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেলস। সাপোজ সেল আছে, সাপোজ সেল। ওকে, ডান।
এরপরে একদম কোরে কি থাকবে ভাইয়া? লজিক্যাল কোশ্চেন, একদম কোরে কি থাকবে? সেলের পরে এখানে বিভিন্ন ধরনের ব্লাড সাপ্লাই থাকবে। সরি, আমরা ব্লাড সাপ্লাইটা একটু রেড কালার দিয়ে দিই। ধরো এটা হচ্ছে ব্লাড সাপ্লাই, রেড কালার। ভেনাস সাপ্লাই তো থাকবে, ব্লু কালার থাকবে। আচ্ছা, ব্লু কালার থাকলো। ইয়েলো কালারের বিভিন্ন ধরনের লিম্ফ ভেসেলস থাকবে। আচ্ছা, তো এইগুলো ইত্যাদি থাকবে। আর কিছু নার্ভ ভেসেলস তো আসবেই, খুবই স্বাভাবিক। ঠিক আছে, কিছু কি পাবো? নার্ভ ভেসেলস পাবো, আমরা কিছু নার্ভ ভেসেলস পাবো। ওকে, তো ধরো এখানে নার্ভ ভেসেলস আসছে। নার্ভ ভেসেলসটা এদিকে এক্সটেন্ড করে, এক্সটেন্ড করে কোথায়? এই অডন্টোপ্লাস্টের ঠিক নিচে জালিকা প্লেক্সাস ফর্মেশন করছে। তোমরা অলরেডি এটা জানো। ওকে, ডান। তাহলে আমরা এই পুরো বিষয়টি একটু রিভাইজ দিই। ঠিক আছে, দেখো প্রথমত একটা আমরা টুথ আঁকলাম। টুথ আঁকার পর আমরা এই যে পাল্প চেম্বারটা আঁকলাম। দিস ইজ পাল্প চেম্বার, তাই না? পাল্প চেম্বার। ওকে, তো পাল্প চেম্বারের একদম একদম পেরিফেরি লাইনে কি আছে? অডন্টোব্লাস্টের সেল বডির একটা লেয়ার আছে। ওকে, ডান। এই অডন্টোব্লাস্টের সেল বডির লেয়ার থাকলে এটার যে প্রসেসটা, সেই প্রসেসটা কিন্তু আর পাল্পে নাই। সেটা কই আছে? ডেন্টিনে আছে, এবং এটা প্রোটেক্টেড আছে কি দ্বারা? ডেন্টিনার টিবুলস দ্বারা। সিম্পল। এরপর এই অডন্টোব্লাস্টের ঠিক নিচে কোনো কিছুই থাকে না, শুধুমাত্র নার্ভের কিছু প্লেক্সাস থাকে, নার্ভের কিছু জালিকাকার থাকে। ঠিক আছে, ওকে, ডান। এরপর নিচে কি থাকে? একটা সেল, প্রচুর প্রোফাউন্ড সেল থাকে, এর মধ্যে বহুত সেল থাকে। এই সেলগুলো কি টাইপের সেল? ফাইব্রোব্লাস্ট এবং আনডিফারেন্সিয়েটেড মেসেনকেমাল সেলস। এর ঠিক নিচে কি থাকবে? বিভিন্ন ধরনের ব্লাড ভেসেলস থাকবে, সেটা আর্টারি সাপ্লাই, ভেনাস সাপ্লাই, লিম্ফেটিক সাপ্লাই এবং নার্ভ ভেসেলসগুলো থাকে। ক্লিয়ার? ওকে, ডান। এখন চলো আমরা এখানে একটু ফাইন্ড আউট করি। দেখো, আমরা একটু আগে বলছি, দেখো এটা হচ্ছে যেহেতু অডন্টোব্লাস্ট এই লেয়ারে থাকে, এটা হচ্ছে অডন্টোব্লাস্টিক লেয়ার। কি বললাম? অডন্টোব্লাস্টিক লেয়ার। এর ঠিক নিচে কোনো টাইপের সেলই নাই। সেল আছে? কোনো সেল নাই, শুধুমাত্র নার্ভ প্লেক্সাস আছে। আমরা একটু আগে বলছি দিস ইজ সেল ফ্রি লেয়ার, মানে কি কোনো ধরনের সেল নাই এই লেয়ারে। ওকে, আচ্ছা। এর ঠিক নিচে কি আছে? বহুত সেল আছে, আমরা বলছি। তাহলে কি সেল রিচ লেয়ার। ওকে, আর একদম ভিতরে এটা কি কোর এলাকা না? কোন জিনিসের কোর মানে কি? একদম সেন্টার, ভেতরে। তাই কিসের কোর? এটা পাল্পের কোর না, সেজন্য এটাকে বলা হয় পাল্প কোর। একদম ক্লিয়ার এ পর্যন্ত? আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা এটাকে আবারও প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বিস্তারিত আলোচনা করবো। তো সবার প্রথমে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে অডন্টোপ্লাস্টিক লেয়ার। তোমরা অলরেডি জানো, আমরা একটু আগে এই পিকচারটাই আঁকছি, দেখছো? এই যে পাল্পের এই পেরিফেরিতে কি থাকে? অডন্টোপ্লাস্টের সেল বডি থাকে। তার মানে দিস ইজ অডন্টোপ্লাস্টিক লেয়ার। তাহলে অডন্টোপ্লাস্টিক লেয়ারে কি থাকবে? অডন্টোপ্লাস্ট থাকবে। সিম্পল। অডন্টোপ্লাস্টের কি কোন পোর্শন? সেল বডি। দ্য সেল বডি অফ দ্য অডন্টোপ্লাস্ট লাইস অ্যাট দিস লেয়ার। ওকে, এবং এটা কোথায় থাকে? এই যে পাল্পের একদম পেরিফেরিতে। ক্লিয়ার? এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে পাল্পের প্রিন্সিপাল সেল কোনটা, প্রিন্সিপাল সেল, মেইন সেল কোনটা, সেটা হচ্ছে অডন্টোপ্লাস্ট। ক্লিয়ার? ওকে, ডান। একটা লেয়ার শেষ। পরটা হচ্ছে সেল ফ্রি লেয়ার, বা যেটাকে আমি জোন অফ হুইল বলা হয়, বা সাব অডন্টোপ্লাস্টিক লেয়ারও বলা হয়। একটা জিনিস খুবই লজিক্যাল, দেখো এটা সাব অডন্টোপ্লাস্টিক লেয়ার কেন বলবে না? এটা কি অডন্টোপ্লাস্টের লেয়ার না? অডন্টোপ্লাস্টের লেয়ারের নিচে কি থাকে? সেল ফ্রি লেয়ার। আমরা একটু আগে তো এটাই মার্ক করছি, যে সেল ফ্রি লেয়ার কোথায় থাকে? অডন্টোপ্লাস্টের ঠিক নিচে। তো কোনো কিছু নিচে থাকলে আমি কি বলি? সাব। কিসের নিচে? অডন্টোপ্লাস্ট, সেই জন্য সাব অডন্টোপ্লাস্টিক লেয়ার। ক্লিয়ার? এটাকে জোন অফ হুইলও বলা হয়। ওকে, তো সেল ফ্রি লেয়ার কেন? কারণ এদের কোনো ধরনের সেল নাই, এটা তুমি জানোই, অলরেডি বুঝতে পারছো। বাট এখানে নার্ভ প্লেক্সাস আছে। এবার নার্ভ প্লেক্সাসের কথা যেহেতু বলছি, তার আমরা একটু নার্ভ নিয়ে একটু আলোচনা করি। দেখো, চলো নার্ভ নিয়ে একটা আলোচনা করে দেখি আমরা। মেনলি টুথের যে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, সেটা নিয়ে আমরা ডেডিকেটেডভাবে একটা ক্লাস নিছি। তো ওই ক্লাসটা অবশ্যই, পাল্পের ক্লাস করার আগে অবশ্যই ওই ব্লাড সাপ্লাই আর নার্ভ সাপ্লাইটা অবশ্যই দেখে নিতে হবে। দেখে পরে তোমরা শুরু করবে আর কি ইয়ার ক্ষেত্রে, এই যে পাল্পের বিষয়টা। আচ্ছা, তো মোটা কথায় আমরা নার্ভকে 3টা টাইপে ভাগ করি ইন জেনারেল। ঠিক আছে, একটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, একটা হচ্ছে গ্রুপ সি। ক্লিয়ার? ওকে, দেখুন গ্রুপ এ যে ফাইবার, সেগুলোকে আবার সাব ডিভাইড করা যায়। এ ডেল্টা নার্ভ ফাইবার, বি মানে এ আলফা নার্ভ ফাইবার, এ বিটা, এ গামা, এ ডেল্টা। তো আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এ ডেল্টা নার্ভ ফাইবার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এখন। আচ্ছা, আর হচ্ছে গ্রুপ বি নার্ভ ফাইবার আছে, আর হচ্ছে গ্রুপ সি নার্ভ ফাইবার আছে। বাট প্রত্যেকটা নার্ভ ফাইবারের পেছনে আমরা কি লিখছি? মায়োলিনেটেড এবং আনমায়োলিনেটেড। অ্যান্ড বাই মায়োলিনেটেড জিনিসটা কি? আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, নিউরন সেলের গঠন যখন পড়ছিলাম, মনে আছে কিনা? মায়োলিন শীট পড়ছিলাম, তাই না?
মাইলিন শীট পড়ছিলাম। মাইলিন শীট মানে কি? একটা আবরণ থাকে, মাইলিনের একটা আবরণ থাকে। তো মাইলিনের আবরণ থাকলে মাইলিনেটেড বলবো, আর যদি না থাকে আনমাইলিনেটেড বলবো, এটাই স্বাভাবিক। তো না গ্রুপ সি নার্ভ ফাইবারগুলো আনমাইলিনেটেড এবং এ ডেল্টা নার্ভ ফাইবার হচ্ছে মাইলিনেটেড। ক্লিয়ার একদম? আচ্ছা, ডান। এখন আমাদের এই পাল্পের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এ ডেল্টা নার্ভ ফাইবার এবং গ্রুপ সি নার্ভ ফাইবার। ক্লিয়ার? তার মানে কি পাল্পের জন্য যে নার্ভ ফাইবার যে দুইটা কাজ করে, একটা এ ডেল্টা নার্ভ ফাইবার আর সি নার্ভ ফাইবার, এর মধ্যে একটা হচ্ছে মাইলিনেটেড আর একটা হচ্ছে আনমাইলিনেটেড। সিম্পল? ওকে। তো এবার চলে আসি এ ডেল্টা নার্ভ ফাইবারের কাজটা কি। এ ডেল্টা নার্ভ ফাইবারটা কোথায় থাকে সেটা ইম্পর্টেন্ট, সি নার্ভ ফাইবারটা কোথায় থাকে সেটাও ইম্পর্টেন্ট। আমরা এই জায়গায় একটু দেখি। দেখো, সি নার্ভ ফাইবার যেটাকে আনমায়োলিনেটেড বলতেছি, সেটা কোথায় মার্কিং করা আছে? একদম এপিক্যালি, একদম এপিক্যালি। ঠিক আছে? সহজ কথা, একদম এপিক্যালি বা একদম সেন্টার কোরে। ক্লিয়ার? আর একদম এ ফাইবার, এ ডেল্টা নার্ভ ফাইবার, এ ডেল্টা, এ বিটা, মেনলি আমরা এটা কাউন্ট করেছি এ ডেল্টা ধারা। ক্লিয়ার? ওকে। তো এ ডেল্টা নার্ভ ফাইবারটা একদম পেরিফেরির দিকে থাকে। পেরিফেরি শুধু পেরিফেরির দিকে থাকে, শুধু পাল্পের মধ্যে আছে না, পাল্পের মধ্যে সীমাবদ্ধ নাই, এরা কিন্তু ডেন্টিনের ভেতরও পর্যন্ত ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? ডেন্টিনের ভেতর পর্যন্ত ঢুকে গেছে এই গ্রুপের নার্ভ ফাইবারগুলো। ক্লিয়ার? ওকে। তাহলে একদম কোর, একদম কোরে থাকে, একদম কোর ভেতরে পাল্প করে থাকে হচ্ছে সি নার্ভ ফাইবার। আর একদম পেরিফেরির দিকে অডন্টোব্লাস্টিক যে লেয়ারটা আছে, সেল ফ্রি যে লেয়ারটা আছে, সেই একদম পেরিফেরির দিকে তোমার থাকে এ গ্রুপের নার্ভ ফাইবার। ওকে, না তাহলে আমরা বলতে পারি, লোকেশন বুঝে বলছি, এ ডেল্টা নার্ভ ফাইবার কোথায় থাকে? সুপারফিশিয়াল লেয়ারে, একদম পেরিফেরির দিকে। বলতে পারো যে অডন্টোপ্লাস্টিক লেয়ারে। এবং এরা কোন পর্যন্ত? ড্যান্টিন পর্যন্ত এক্সটেন্ড করে। কোন পর্যন্ত? পুরা ড্যান্টিন না, পুরা ড্যান্টিন না। ধরো সাপোজ এখানে একটা ড্যান্টিনাল টিবুস, এগুলো তো টিবুস তাই না? এই ছোটো 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 রেখা দেখা তুমি দেখতেই পারছো, এগুলো হচ্ছে ড্যান্টিনাল টিবুস। তো ড্যান্টিনাল টিবুসগুলোকে তুমি যদি তিনটা হাফে ভাগ করো, এই যে আপার, মিডল, লোয়ার, আপার 1/3, মিডল 1/3, লোয়ার 1/3, এই লোয়ার 1/3 পর্যন্ত এক্সটেন্ড করবে। এর মিডল 1/3 পর্যন্ত কখনোই যাবে না, আপার 1/3 পর্যন্ত তো প্রশ্নই আসে না। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ডান। তাহলে এই ডেল্টা নার্ভ ফাইবারগুলো এক্সটেন্ড করে কি? লোয়ার 1/3 অফ দ্য ডেন্টিনাল টিউবস। ওকে, এবং এটা রেসপন্সিবল ফর ট্রান্সমিটিং, অর্থাৎ ট্রান্সমিট করে শার্প, ফাস্ট এবং ওয়েল লোকালাইজড পেন। মানে বুঝছো? মানে হচ্ছে এই নার্ভ ফাইবারের ওপর যদি কোনো প্রেশার ক্রিয়েট হয়, তার ফলে যে পেইনটা হবে, সেই পেইনটা হবে লোকালাইজড পেন। তার মানে কি লোকালাইজড পেন মানে কি? তার মানে কি ওই পেশেন্টটা একদম বলতে পারবে যে উমুক দাঁতে ব্যথা, বলতে পারে যে সেকেন্ড মোলার দাঁতে ব্যথা, বলতে পারে যে ক্যানান্টিতে ব্যথা, একদম দেখায় দিতে পারবে যে না এই দাঁতে সমস্যা। ক্লিয়ার? ওকে। এবং খুব শার্প পেন হয়, খুবই শার্প এবং ফাস্ট পেন হয়, এই পেনটা খুব ক্যারি হয় খুব দ্রুত, কন্ডাকশন রেটটা অনেক বেশি। ক্লিয়ার? ওকে, আচ্ছা। আর সি নার্ভ ফাইবার, সি নার্ভ ফাইবার কীভাবে মনে রাখবা? সিতে সেন্ট্রাল মানে সিতে কোর, সিতে নার্ভ ফাইবার। ক্লিয়ার? তারপরে কোরে থাকবে, কোথায় থাকবে? ডিপ জোন, ডিপ জোন, সেল রিচ জোন, একদম কোরের দিকে। ক্লিয়ার? ওকে, সেল রিচ জোন, পাল্প কোর, এগুলোতে থাকবে মেনলি। এটা কি করে? এটা ঠিক উল্টা, মানে এ ডেল্টা নার্ভ ফাইবার কি করছিল? ফাস্ট পেন ক্যারি করছিল, আর সি নার্ভ ফাইবার করবে স্লো পেন। এক্ষেত্রে শার্প পেন ছিল, এক্ষেত্রে ডাল ল্যাকিং পেন বা থ্রোবিং পেন হবে। এক্ষেত্রে লোকালাইজ ছিল, এটা হচ্ছে নন লোকালাইজড। তার মানে কি এই সি নার্ভ ফাইবারের উপর যদি কোনো প্রেশার ক্রিয়েট হয়, এর ফলে যে পেইন হবে, সেই পেইনটা পেশেন্ট একদম স্পেসিফিকভাবে দেখাইতে পারবে না যে এই দাঁতে সমস্যা, এই দাঁতে ব্যথা, এটা বলতে পারবে না। সে বলবে যে পুরা এই পাশে চোয়ালটা, পুরা চোয়ালটায় আমার ব্যথা করতেছে, সেটা বলবে, পুরা গালটায় ব্যথা করতেছে, এগুলো বলবে। ক্লিয়ার? ওকে, ডান ডান। আচ্ছা, তা আশা করি নার্ভ রিলেটেড বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে যে এই ডেল্টা নার্ভ ফাইবার জিনিসটাকে, সি নার্ভ ফাইবার কীভাবে কী কাজ করে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তো এই নার্ভ ফাইবারগুলোই মূলত এই যে অডন্টোব্লাস্টের ঠিক নিচে কী করে? একটা প্লেক্সাস ফর্মেশন করে। এখন আমরা এই প্লেক্সাস নিয়ে পড়বো। এই প্লেক্সাসটাকে একটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় প্লেক্সাস অফ রাস্কাউ। ক্লিয়ার? তো এই লেয়ারটা কী বলা হয়? প্লেক্সাস অফ রাস্কো। ক্লিয়ার? প্লেক্সাস অফ রাস্কো। ওকে, এটাকে অনেক সময় আবার এখানে কি সাবঅডন্টোপ্লাস্টিক লেয়ার বলছিলাম না? সাবঅডন্টোপ্লাস্টিক লেয়ার কোনটা? সেটা হচ্ছে এই অডন্টোপ্লাস্টের সেল বডির ঠিক নিচে, যেটা সেল ফ্রি জোন বলতেছিলাম, তাই না? মানে জোন অফ হুইল বা সাবঅডন্টোপ্লাস্টিক লেয়ার। তো এই যে প্লেক্সাসটা ফর্মেশন হয় তো মূলত এই যে এই সেল ফ্রি জোনেই তো, তাই না? এই এই যে সেল ফ্রি জোন। ক্লিয়ার? সেল ফ্রি জোনেই তো তোমার মূলত এই প্লেক্সাসটা ফর্মেশন হয়। তো তার মানে কি সাব অডন্টোব্লাস্টিক লেয়ারে ফর্মেশন হয়। তার মানে কি এই যে প্লেক্সাসকে আবার অনেক সময় সাব অডন্টোব্লাস্টিক প্লেক্সাসও বলা হয়, যেহেতু একদম প্যারাইটালি এটা প্লেস থাকে, একদম প্যারাইটালি পেরিফেরালি, সেজন্য এটাকে প্যারাইটাল প্লেক্সাসও বলা হয়, আবার এটাকে প্লেক্সাস অফ রাস্কাও বলা হয়। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ডান। এবার চলে আসে পরের লেয়ারে, সেটাকে বলা হয় সেল রিচ।
সেল রিচে আমরা বলছিলাম দুইটা টাইপের সেলের নাম বলবা, একটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট আর একটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড মেসেঞ্জার সেলস। ফাইব্রোব্লাস্টের কথায় আসি, তোমাকে যদি জিজ্ঞাসা করা, এটা আগে আমরা বলছিলাম যে পাল্পের মেইন প্রিন্সিপাল সেল কোনটা, অডন্টোব্লাস্ট। আর যদি বলা হয় মোস্ট অ্যাবান্ডেন্ট সেল কোনটা, সবচেয়ে বেশি পরিমাণে সেল কোনটা থাকে, সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট। এখন যেই জিনিসটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেই জিনিসটাই তো ওই উপাদানের বাল্ক ফর্মেশন করে, এটাই তো স্বাভাবিক। তো পাল্পের বাল্ক ফর্মেশন করে মূলত ফাইব্রোব্লাস্ট, সিম্পল। ওকে, ডান। এরপর চলে আসি আমরা এই যে ফাইব্রোব্লাস্টের কাজটা কি সেটা তোমরা ওই যে পিডিএল অর্থাৎ পেরিডোনাল লিগামেন্ট থেকে তোমরা বুঝে আসতেছো যে ফাইব্রোব্লাস্ট মেনলি কী করে, ঠিক আছে। ওরাল মিউকোসার ক্ষেত্রেও তোমরা এটা জানো যে ফাইব্রোব্লাস্ট অ্যাকচুয়ালি কী করে। ফাইব্রোব্লাস্টের মেইন কাজটা হচ্ছে কোলাজেন ফাইবার তৈরি করা। তো কোলাজেন ফাইবার তৈরি করার মাধ্যমে এরা পাল্পের ম্যাট্রিক্সটাকে মেনটেন করার কাজটা করে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এর আরেকটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। কি গুরুত্বপূর্ণ অবদান রাখে? এরা মূলত কিছু এনজিওজেনিক ফ্যাক্টর রিলিজ করে। ভাই এনজিওজেনিক মানে কি? এনজিও কথাটা যেখানে পাবা সেটা হচ্ছে ব্লাড ভেসেলস, সিম্পল, ক্লিয়ার। জেনিক মানে কি? জেনেসিস, অর্থাৎ নতুন উৎপন্ন করা। ভাই কোনো জিনিস যখন নতুন উৎপন্ন করবা তখন সেটাকে নিউ থিং বলি না আমরা? তো নিউ ব্লাড ভেসেলস বা এনজিওজেনিক, ক্লিয়ার। এনজিওজেনিক হচ্ছে নিউ ব্লাড ভেসেলস। তো নিউ ব্লাড ভেসেলস তৈরি করার যে ফ্যাক্টর যেগুলো কিনা নতুন ব্লাড ভেসেলস তৈরির জন্য স্টিমুলেশন প্রদান করে, সেগুলোকে আমরা এনজিওজেনিক ফ্যাক্টর বলতে পারি, ক্লিয়ার। তো এনজিওজেনিক ফ্যাক্টর হচ্ছে কারা কারা? FGF2 অ্যান্ড VEGF। অ্যান্ড ভাই এগুলা কি? এগুলার যদি একটু দেখো পূর্ণরূপটা, সেটা হচ্ছে ভাস্কিউলার মানে ব্লাড ভেসেলস এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। মানে কি? একটা ব্লাড ভেসেলস, সাপোজ ধরো একটা ব্লাড ভেসেলস যদি কল্পনা করো, তাহলে এটার লেয়ারে কি থাকে? এন্ডোথেলিয়াল লেয়ার থাকে না? আর এই পাশে কি থাকে? বেসমেন্ট মেমব্রেন থাকে। অর্থাৎ বেসমেন্ট মেমব্রেনের উপর কি থাকে? এন্ডোথেলিয়ামের লেয়ার থাকে। আচ্ছা, তো এন্ডোথেলিয়ামের গ্রোথ ফ্যাক্টর, তার মানে কি? এই ফ্যাক্টরটা মূলত ব্লাড ভেসেলস তৈরির জন্য দায়ী, নতুন ব্লাড ভেসেলস। আর এটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট। একটা ব্লাড ভেসেলস তৈরির জন্য কোলাজেন ফাইবার অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এই কোলাজেন ফাইবারটা আসে কই থেকে? ফাইব্রোব্লাস্ট থেকে। তো ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টরটাও তাহলে কি করবে? ব্লাড ভেসেলস তৈরির জন্য সহায়তা করবে। তো এগুলো যেহেতু নতুন ব্লাড ভেসেলস অর্থাৎ এনজিওজেনেসিস করতেছে, সেই জন্য এগুলোকে বলা হয় এনজিওজেনিক ফ্যাক্টর, ক্লিয়ার। তো এই এনজিওজেনিক ফ্যাক্টরগুলো তুমি কই থেকে পাবা? মূলত এই ফাইব্রোব্লাস্ট থেকে রিলিজ হয়, ক্লিয়ার। আচ্ছা, তো এই ফাইব্রোব্লাস্ট থেকে রিলিজ হওয়ার মাধ্যমে এরা কি করবে? নতুন ব্লাড ভেসেলস ফর্মেশন করবে। আর ভাই নতুন ব্লাড ভেসেলস ফর্মেশনের সাথে হেল্প ইন হিলিংয়ের কী সম্পর্ক? খুবই লজিক্যাল কোশ্চেন যে হিলিংয়ের কী সম্পর্ক। আমরা একটা জিনিস সারা জীবন মনে রাখবো যে হিলিং যখন হয়, আমরা সাপোজ ধরো কোনো একটা তোমার কোনো একটা জায়গায় ওন্ড হয়েছে বা ক্ষত হয়েছে, আলসার হয়েছে, কেটে গেছে, তো ওই জায়গায় কী হবে? টিস্যু লস হবে না? ওই যেই জায়গায় টিস্যুটা লস হয়ে গেছে সেই জায়গায় আবার নতুন করে টিস্যুটা ফর্মেশন হওয়ার জন্য কি হয়? গ্র্যানুলেশন টিস্যু তৈরি হয়। কি তৈরি হয়? গ্র্যানুলেশন টিস্যু তৈরি হয়, ক্লিয়ার। সহজ কথা, গ্র্যানুলেশন টিস্যু কি বললাম এটাকে? তোমরা পড়বা বা এই পরবর্তী শ্রেণীতে যখন তোমরা প্যাথোলজি পড়বা তখন এগুলো তোমরা আরও বিস্তারিত জানবা। গ্র্যানুলেশন টিস্যু, ক্লিয়ার, গ্র্যানুলেশন টিস্যু। তো গ্র্যানুলেশন টিস্যুটা মূলত এটা তোমরা স্বাভাবিকভাবে দেখবা। ধরো তোমাদের দেহের কোনো জায়গায় যদি কেটে যায়, তখন কিছুদিন পরে ওই ক্ষত জায়গায় ওই জায়গায় একটু পিঙ্কিশ, রেড পিঙ্ক টাইপের তোমার টিস্যু তৈরি হয়। তো রেড পিঙ্ক টাইপের টিস্যুটাকে আমরা গ্র্যানুলেশন টিস্যু বলি। তো গ্র্যানুলেশন টিস্যু খুবই ভালো, হেলদি গ্র্যানুলেশন টিস্যু খুবই ভালো। এটা মানে হচ্ছে ওই ক্ষতটা হিলিং হচ্ছে। তো এই গ্র্যানুলেশন টিস্যুর মেইন এটাকে আমরা একটু আগে বলছি রেড পিঙ্ক বা রেডিশ কালার। তার মানে কি? ওইখানে ব্লাড ভেসেলসের পরিমাণ অত্যন্ত বেশি। অ্যান্ড গ্র্যানুলেশন টিস্যুতে খুব ইনভেরিয়েবলি নিউ অ্যাঞ্জিওজেনেসিস হয়। কি হয়? নিউ অ্যাঞ্জিওজেনেসিস মানে বুঝো? মানে হচ্ছে নতুন ব্লাড ভেসেলস ফর্মেশন হয়। নতুন ব্লাড ভেসেলস ফর্মেশন হয় এই জন্যই যে ওইখানে ব্লাড সাপ্লাইটা যাতে বেড়ে যায়। যত বেশি ব্লাড সাপ্লাই থাকবে তত বেশি নিউট্রিশন পাবে, তত ভালো হিলিং হবে। খুবই স্বাভাবিক, ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে হিলিংয়ের জন্য নতুন ব্লাড ভেসেলস তৈরির মাধ্যমে ব্লাড সাপ্লাই বাড়ানো অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ব্লাড ভেসেলস তুমি উৎপন্ন করবে কীভাবে? সেটাই উৎপন্ন হবে এই অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর দ্বারা, ক্লিয়ার? ওকে, ডান। এরপর চলে আসি আনডিফারেন্সিয়েটেড মেসেনকেমাল সেলস। আনডিফারেন্সিয়েটেড মেসেনকেমাল সেলস জিনিসটা কি? আনডিফারেন্সিয়েট মেসেনকেম একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন ইম্পর্টেন্ট? এটাকে বলা হয় দ্য স্টেম সেল অফ ডেন্টিস্ট্রি। মানে কি? ডেন্টিস্ট্রি স্টেম সেল অর্থাৎ এটা এমন একটা বিশেষায়িত সেল যে সেল থেকে যে কোনো ধরনের ডেন্টাল টিস্যু উৎপন্ন হতে পারে, যে কোনো ধরনের ডেন্টাল সেল উৎপন্ন হতে পারে। অর্থাৎ এই একটা জিনিস যে কোনো কিছু তৈরি করতে পারে। আইদার সেটা ডেন্টিন হতে পারে, পাল্প হতে পারে, এনামেল হতে পারে, যা ইচ্ছা তাই, ক্লিয়ার? ওকে, ডান। অ্যান্ড এগুলো ফাইব্রোব্লাস্টের থেকে আকারে বড় এবং পলিহেড্রাল শেপের হয়ে থাকে, এটা তোমরা অলরেডি জানো। এবার চলে আসি পাল্প কোর, একদম সেন্ট্রালে। ফাইনালি সে পাল্প করে কী থাকে? মেজর ব্লাড ভেসেলস থাকে এবং নার্ভ এবং লিম্ফেটিক্স
থাকে। মেজর ব্লাড ভেসেলস নিয়ে আমরা একটু কথা আছে। কথাটা কি? কথাটা হচ্ছে ধরো এই যে ব্লাড ভেসেলস, এখানে কি আর্টারি সাপ্লাই, এই যে তোমার ভেনাস সাপ্লাই, লিম্ফেটিক সাপ্লাই। এরা কি করে? এরা এই ব্লাড ভেসেলসগুলা এই যে ব্লাড ভেসেলসগুলা এই জায়গায় আসে, অর্থাৎ সেল ফ্রি জোনে আসে, সাবঅডন্টোপ্লাস্টিক রিজনে আসে, অডন্টোপ্লাস্টের ঠিক নিচে আসে, এরকম লুপ তৈরি করে। কি তৈরি করে? এরকম লুপ তৈরি করে, ইউ প্যাটার্নের লুপ তৈরি করে। ঠিক আছে, ইউ প্যাটার্নের লুপ তৈরি করে। আর এগুলো ঢুকে কোন দিকে? এগুলো ঢুকে হচ্ছে তোমার এপিক্যাল ফোরামেন দিয়া। এগুলো তোমরা জানোই অলরেডি। এপিক্যাল ফোরামেন দিয়ে মূলত এগুলা যায়, যাওয়ার পরে এই যে পাল্প, একদম পাল্পের যে একদম সাবঅডন্টোপ্লাস্টিক রিজনে এরকম লুপ তৈরি করে, ইউ ব্রাঞ্চ তৈরি করে। ক্লিয়ার? ওকে, ডান। এতে গেল বিষয়টা। আর নার্ভ সাপ্লাই তো আমরা একদম ইন ডিটেলস বলছি, এটা একটা নার্ভ ফাইবার, বি নার্ভ ফাইবার। তো নার্ভের কথা বললে যে আমরা এইটুকু জানি যে দ্য নার্ভ বান্ডেল, যেটা টিথের পাল্পে এন্টার করে, ঢোকে এপিক্যাল ফোরামের মাধ্যমে, সেটা মূলত সেন্সরি অ্যাপারেন্ট নার্ভ অফ দ্য ট্রাইজিমিনাল অফ দ্য ফিফথ ক্রেনিয়াল নার্ভ হয়ে থাকে। শুধু তাই না, এবং এর পাশাপাশি কী থাকবে? সিম্পেথেটিক ব্রাঞ্চ ফ্রম দ্য পোস্টিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। তোমরা আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে তার মানে কি, যে নার্ভগুলো ঢুকতেছে, নার্ভ ফাইবারগুলো, সেই নার্ভ ফাইবারগুলো দুইটা টাইপের নার্ভ ফাইবার পাবো, একটা আনমায়োলিনেটেড আর মাইলিনেটেড। মাইলিনেটেড কোনটা সেটা তুমি জানো, এ গ্রুপ অফ নার্ভ ফাইবার, আর সি নার্ভ ফাইবারটা হচ্ছে তোমার আনমাইলিনেটেড থাকে, এগুলো তোমরা অলরেডি জানো। এর পাশাপাশি তোমরা অবশ্যই ওই যে ব্লাড সাপ্লাই অফ দ্য টুথ, এটা একটু এই লেকচার ক্লাসটা অবশ্যই করে নিবা। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তো এবার চলে আসি বয়সের সাথে সাথে পাল্পে কী চেঞ্জটা হয়। বয়সের সাথে সাথে পাল্পের চেম্বারের ভলিউমটা কমে যাবে, বয়সের সাথে সাথে রুট ক্যানেলের ভলিউমটা কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া এগুলো কেন কমে যায়? খুবই লজিক্যাল কোশ্চেন। কেন কমে যায়? এই যে পাল্প চেম্বার, আমরা যদি একটু দেখাই পাল্প চেম্বারটা কোথায়, একটু বড় পিকচারে দেখেন, দেখো এই যে পাল্প চেম্বার। তো এই পাল্প চেম্বারটা আস্তে আস্তে ছোটো হয়ে আসবে, যত বয়স বাড়বে এবং পিচ্ছি হয়ে যাবে। পাল্প চেম্বারটা কী হয়ে যাবে? পিচ্ছি হয়ে যাবে। তো পিচ্ছি হয়ে গেলে, পিচ্ছি হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে এই পাশে কি আছে? ডেন্টিন আছে না? চারিদিকে তো ডেন্টিন আছে। তো ডেন্টিন থেকে এই রিজন বরাবর কী হয়? সেকেন্ডারি ডেন্টিন ফর্মেশন হয়। যত বয়স বাড়ে সেকেন্ডারি ডেন্টিন ফর্মেশন হয়। তাহলে এইদিকেও কি ডেন্টিনের দখলে চলে গেলো। এর ফলে কী হবে? আস্তে আস্তে শ্রিঙ্কেজ হয়ে যাবে, মানে পাল্প চেম্বারটা চলে যাবে। এটা কি শুধু পাল্প চেম্বারের ক্ষেত্রে না, এর পাশাপাশি কিন্তু রুট ক্যানেলও সেম কাহিনী করবে। তার রুট ক্যানেলটাও ন্যারো হয়ে গেলো। ক্লিয়ার? ওকে, ডান। এটাই বলছি সেকেন্ডারি ডেন্টিন। সেকেন্ডারি ডেন্টিন কী জিনিস? এটা টাইপস অফ ডেন্টিন একদম ডেডিকেটেড একটা লেকচারে আছে, মানে যত টাইপের ডেন্টিন আছে সবগুলার আমরা একদম বিস্তারিত আলোচনা করছি একটা ক্লাসে, টাইপস অফ ডেন্টিন। তো ওইটার মধ্যে ভালো মতো আর পাবা যে আসলে সেকেন্ডারি ডেন্টিন কীভাবে ফর্মেশন হয়, জিনিসটা কি আসলে, এই ওভারঅল সব কিছু আলোচনা করা হয়েছে ওই জায়গায়। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে সেকেন্ডারি ডেন্টিন ফর্মেশনের জন্য তোমার এই ভলিউমটা, মানে সহজ কথা, পাল্প চেম্বারটাও ছোট হয়ে আসে, আবার রুট ক্যানালটাও কী হয়ে যায়? ছোট হয়ে যায়। ক্লিয়ার? ওকে, ডান। আচ্ছা, এরপরে চলে আসো সেল নাম্বার কী হয়ে যায়? কমে যায়। আমরা একটা কাজ করছি, ডিক্রিজিং, এগুলো যে সব ডিক্রিজ হয়, সব ব্লাড সাপ্লাই কমে যায়, সেল নাম্বার কমে যায়, ভলিউম কমে যায় রুট ক্যানেল এরকম পাল্প চেম্বারের। আর ইনক্রিজ হয় কোনটা? সেটা হচ্ছে ম্যাচিউর ফাইবার, মানে কোলাজেন ফাইবার, এই জিনিসটা সবচেয়ে বেশি বাড়ে। আচ্ছা, তো এবার আমরা লাস্ট টপিকে আসবো, সেটা হচ্ছে পাল্প স্টোন বা ডেন্টিকলস। পাল্প স্টোন জিনিসটা কি? পাল্প স্টোন হচ্ছে সহজ কথা কিছু ক্যালসিফাইড ম্যাচ, ছোটো 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 টিউমারের মতো পিচি। এটা তোমাদের পিকচার যদি দেখায়, এই যেরকম ক্যালসিফাইড ম্যাচ, এগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে, বিভিন্ন, যদি ডেন্টিনে থাকে এবং চারিদিকে ডেন্টিন দ্বারা আবৃত থাকে, তখন এমবেডেড পাল্প স্টোন, এন্টারলি সারাউন্ডেড বাই ডেন্টিন। বুঝতেই পারছো? আর ফ্রি ডেন্টিন কোনটা? ফ্রি পাল্প স্টোন হচ্ছে যেটা পাল্প টিস্যু দ্বারা সারাউন্ডেড থাকে, অর্থাৎ পাল্পের মধ্যে, ডেন্টিনের মধ্যে। আর অ্যাটাচড কোনটা? এই যে এই অর্থাৎ পার্টলি ফিউজ, অর্থাৎ অর্ধেক, এই হাফ অংশটা হচ্ছে ডেন্টিন দ্বারা আবৃত আছে, এই হাফ অংশটা হচ্ছে পাল্প দ্বারা আবৃত আছে। ঠিক আছে? ক্লিয়ার? তো পার্টলি ফিউজ উইথ দ্য ডেন্টিন, তখন সেটাকে অ্যাটাচড পাল্প স্টোন বলবো। তো এই যে অ্যাটাচড আমরা বুঝলাম, এমবেডেড বুঝলাম, ফ্রিটাও বুঝলাম। তো এগুলো আর কিছু নেই, এগুলো হচ্ছে পাল্প স্টোন, ছোটো পাথর আকার, পাথর জিনিসগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে। এই লোকেশন অনুসারে আমরা বিভিন্ন ভাগে বিভিন্ন টাইপসে ভাগ করে থাকি। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তো এই পাল্প স্টোনের যদি কম্পোজিশন বা স্ট্রাকচার যদি চিন্তা করো, তাহলে এটা সিম্পলি হচ্ছে একটা ক্যালসিফাইড ম্যাস এবং নোডিউলার একটা শেপের। এটা সিঙ্গেল অ্যামাউন্টে থাকতে পারে, মাল্টিপল অ্যামাউন্টে থাকতে পারে। ওকে, আচ্ছা। সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে অরিফিসে। আমরা জানি যে অরিফিস কী জিনিস, ভালভ চেম্বারে এটা সবচেয়ে ফ্রিকোয়েন্টলি পাওয়া যায় এই জায়গায়, অথবা রুট ক্যানেলের মধ্যেও পাওয়া যায় অনেক সময়। এবং এটা কম্পোস্ট হয় কী দ্বারা? মিনারেলাইজড টিস্যু দ্বারা। খুবই স্বাভাবিক, কারণ এই ক্যালসিফাইড একই কথা, মিনারেলাইজড। আচ্ছা, শুধু তাই না, অনেক সময় দেখা গেছে ব্লাড থ্রোম্বিও থাকে, ডেড সেল থাকে, কোলাজেন ফাইবার থাকে, এগুলো কম্পোজিশন হিসেবে থাকে।
ক্লাসিফিকেশন আমরা একটু আগে বলছি, যদি ডিপেন্ডিং অন দ্য ডেন্টিনের সাথে রিলেশনের উপর ভিত্তি করে আমরা ফ্রি, অ্যাটাচ, এমবেডেড, আমরা একটু আগে বলছি ফ্রি কোনটা সেটা হচ্ছে পাল্প টিস্যু দ্বারা স্থানান্তরিত যেটা থাকে, অ্যাটাচ কোনটা সেটা হচ্ছে যেটা পার্টলি ফিউজ থাকে ডেন্টিনের সাথে, আর যেটা এমবেডেড কোনটা সেটা হচ্ছে ডেন্টিন দ্বারা যেটা সারাউন্ডেড থাকে। মাত্র এই পিকচারে দেখাই দিয়েছিলাম। আচ্ছা, এবার চলে আসি আমরা স্ট্রাকচার অনুসারে। স্ট্রাকচার অনুসারে দুইটা টাইপে ভাগ করা হয়, একটা ট্রু আর একটা ফলস। ট্রুটা জিনিসটা খুবই রেয়ার, ট্রুটা খুব একটা বিরল একটা জিনিস, কারণ ট্রু ডেন্টিকলস বলতেছি তার মানে কি এটা অনেক টাইপের ডেন্টিনের মতো সিমিলার টাইপের স্ট্রাকচার। তার মানে কি ডেন্টিনের মতো সিমিলার টাইপের স্ট্রাকচার মানে কি ডেন্টিনের মোস্ট মানে ক্যারেক্টারিস্টিক ফিচারই হচ্ছে এখানে ডেন্টিনাল টিউবুলস থাকবে। তার মানে কি ডেন্টিনে যদি ডেন্টিনাল টিউবুলস থাকে তাহলে এই ট্রু ডেন্টিকলসেও কি থাকবে, ডেন্টিনাল টিউবুলস থাকবে। তার মানে কি প্রায় সিমিলার টু দ্য ডেন্টিন, প্রায় সিমিলার টু দ্য ডেন্টিন, এটা একটা বিষয়। শুধু তাই না, ডেন্টিনাল টিউবুলসের মধ্যে কি থাকে মনে আছে, এমনি একটু আগে বলছি অডন্টোব্লাস্টিক প্রসেস থাকে, তো এই অডন্টোব্লাস্টিক প্রসেসও থাকবে। এবং এরা থাকবে কোথায়, মূলত এপিক্যাল ফোরামেনের দিকে থাকবে, খুবই রেয়ার, খুবই রেয়ার। ওই তুলনায় খুব কমনলি পাওয়া যায় হচ্ছে ফলস ডেন্টিকলস, যেটা কিনা একদমই ডেন্টিনের মতো না, এখানে কোনো ডেন্টিনাল টিউবুলসও নাই, কোনো ধরনের অডন্টোপ্লাস্টিক প্রসেসও নাই, এটা সিম্পলি একটা স্টোনের মতো ছোট 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 ক্যালসিফাইড ম্যাস। আমরা একটু আগে যেটা পিকচারে দেখাইছি, তারপরে মোস্ট কমনলি যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে ফলস ডেন্টিকল পাওয়া যায়। ক্লিয়ার? ওকে, ডান। এবার আমরা পড়বো হচ্ছে এটার ইম্পর্টেন্সটা। ইম্পর্টেন্সটা এই পাল্প স্টোনটা আর ইম্পর্টেন্স বোঝার আগে তোমাদের এই জিনিসটা বোঝা উচিত, সেটা হচ্ছে যে এটা তুমি কিভাবে আসলে ফাইন্ড আউট করবা বা কীভাবে এটা শনাক্ত করবা। এটা শনাক্ত করা হয় রেডিওগ্রাফ দেখে, যেহেতু এটা একটা ক্যালসিফাইড মেস, যে কোনো ধরনের ক্যালসিফাইড মেস বা যে কোনো ধরনের হার্ড স্ট্রাকচারটা আমরা এইটুকু জানি যে রেডিওগ্রাফিতে কী হয়, রেডিও অপেক দেখা দেয়, মানে সাদা দেখা দেয়। তো এরকম সুন্দর মতো একটা সাদা জিনিস দেখবা। ক্লিয়ার? ওকে, ডান। তার মানে এই রেডিওগ্রাফ দেখে আমরা খুব ভালো মতো বুঝতে পারি যে আসলে এখানে পাল্প স্টোন আছে। ওকে, ডান। এখন এই পাল্প স্টোনটা কারো যদি থাকে, যদি ইনফেক্টেড কোনো টিথ থাকে, তাহলে এটা কি কোনো সমস্যা হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। এটা সিম্পলি হচ্ছে অ্যাসিম্পটোমেটিক। তো অ্যাসিম্পটোমেটিক হওয়ার কারণে এটা কোনো ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই। বা সমস্যা হয়েছে অন্য জায়গায়, সেটা হচ্ছে এই টুথটার যদি কখনো কোনো দিন পাল্পটা যদি ড্যামেজ হয়ে যায় বা পাল্পটা যদি ডেড হয়ে যায় বা ন্যাক্রোস্ট হয়ে যায়, অর্থাৎ টিথটা যদি নন ভাইটাল হয়, তো সেই টিথটাকে আমরা কী করি, প্রিজার্ভ করার জন্য অ্যান্ডোডন্টিক ট্রিটমেন্ট করি। অ্যান্ডোডন্টিক ট্রিটমেন্ট হিসেবে আমরা কী করি, আরসিটি করি, তাই না? রুট ক্যানাল ট্রিটমেন্ট। আপনারা জানেন এই কথাটা, এই রুট ক্যানাল ট্রিটমেন্ট। তো রুট ক্যানাল ট্রিটমেন্ট মানে কি, রুট ক্যানেল পর্যন্ত আমাকে তো অ্যাক্সেস পাইতে হবে, তাই না? এই রুট ক্যানেল পর্যন্ত, এই রুট ক্যানেলের ভেতরে কি আছে, পাল্প, এই যে ডেড পাল্পগুলো আছে, এগুলো তো বের করতে হবে। তো বের করার জন্য আমরা কি করি, এই পাশ থেকে খুব সুন্দর মতো ক্যাভিটি প্রিপারেশন করি, মানে এই অংশটা, পুরাটা অংশ, সাপোর্টারি পুরাটা বা কিছু একটা অংশ, পুরো অংশটায় আমরা কি করি, এখান থেকে ওপেন করে ফেলাই, মানে পাল্পটাকে এক্সপোজার করি। ক্যাভিটি প্রিপারেশনের মাধ্যমে পাল্পটাকে এক্সপোজার করি। ক্লিয়ার? ওকে। তো পাল্প, এই যে ক্যাভিটি প্রিপারেশনের সময় এই যে পাল্পটাকে এক্সপোজার করলাম, রুট ক্যানাল ট্রিটমেন্টের সময় যে পাল্পটাকে আমরা এক্সপোজ করলাম, এই অংশটা কেটে এই পাল্পটাকে আমরা এক্সপোজ করে ফেললাম। তো এই এক্সপোজ করার পরে আমরা বিভিন্ন ধরনের অ্যান্ডোডন্টিক যে ইনস্ট্রুমেন্ট, সেগুলো এর ভেতরে, অর্থাৎ এই রুট ক্যানালের ভেতরে আমরা প্রবেশ করার মাধ্যমে এখান থেকে কী করে ডেড পাল্পগুলোকে সরানো হয়। ক্লিয়ার? তো এখন এই অরিফিসের জায়গায় যদি কোনো পাল্প স্টোন থাকে, তাহলে তুমি ইনস্ট্রুমেন্টগুলো খুব সহজে এই রুট ক্যানেলের ভিতরে ঢুকাইতে পারবা না, তখন একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। এটা তার কজ ডিফিকাল্টি ডিউরিং দ্য রুট ক্যানাল প্রসিডিউর। ওকে। এর পাশাপাশি যেহেতু এই ক্যালসিফাইড ম্যাস এই পাল্পের ভেতরে আছে, তার মানে কি এই জায়গায় যদি এটা না থাকতো, তাহলে এই জায়গায় কী থাকতে পারতো, বিভিন্ন ধরনের সেল তো থাকতে পারতো, তাই না? তো এই সেলের জায়গাটা সে দখল করে ফেলাইছে, তাহলে ওভারঅল নাম্বার অফ দ্য সেল উইথিন দ্য পাল্প সেটাকেও রিডিউস করে ফেলায়। ওকে, ডান। আচ্ছা, তো সকলকে ধন্যবাদ, আশা করি বুঝতে পারছো। এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যে কোনো ধরনের সমস্যা বা কোনো জিনিস না বুঝলে সাথে সাথে বলবো। আসসালামু আলাইকুম সবাইকে।